ভাই গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশের কোনো একটা জায়গা আননোন, যেখানে আমরা কালকে কার ক্যাম্পিং করছিলাম। এরকম নির্জন জায়গা ছিল। এখন সকাল হয়ে গেছে, আমরা উঠেও পড়েছি আর ঠান্ডা ছিল রাত্রে। দেখো ভাই, এরকম সকাল হচ্ছে, অসাধারণ একটা সকাল। একদম রাস্তার পাশেই ক্যাম্পিং করেছিলাম। এখানে একটা দোকান আছে, এই আমাদের ধন্য। এখন সব কিছু আবার গোছগাছ করবো, একটু চা খাবো, খেয়ে এখান থেকে আবার বেরিয়ে যাবো আগে ধর্মশালার দিকে। ভাই সূর্য উঠে পড়েছে, আমাদের প্যাকিংও অলমোস্ট শেষ। আমরা বেরাবো। এরকম একটা নির্জন প্রান্তরে হিমাচলের আমরা ক্যাম্পিং করছিলাম, কার ক্যাম্পিং। রাতে ভালো ঘুম হয়েছে। এই বাজে সকাল 7:30 একদম ডট। আমরা এখান থেকে ধর্মশালার উদ্দেশ্যে রওনা দেবো, প্রায় 50 কিলোমিটার রাস্তা। আর তারপরে কোথায় গিয়ে থাকবো না থাকবো, কি করব, আজকের অ্যাক্টিভিটি কোনো প্ল্যান নেই। মোটামুটি ধর্মশালার দিকে যাচ্ছি, তারপরে কথা পরে ভাবা যাবে। সামনে এখন সূর্য উঠে পড়েছে, সকাল হয়ে গেছে। আমরাও আবার রাস্তায় নেমেছি, এবারে যাচ্ছি এখন ধর্মশালার দিকে। একটু ঠান্ডা রয়েছে, বেশ ভালোই। আর বাকি অসাধারণ নেচার। তবে স্নোকেম মাউন্টেন বা ধোলাধার রেঞ্জ তো ধর্মশালা বা ম্যাকলডগঞ্জ গেলে হয়তো দেখতে পাওয়া যাবে। তো আমরা এখন 10 কিলোমিটার মতো আসার পরে একটা বিয়াস নদী পড়েছে, বিয়াস নদী পেরাচ্ছি আমরা এখন। দিয়ারা জায়গাটার নাম, বুঝলে? হ্যাঁ, সকাল বেলাতেও কিন্তু ভালোই ট্রাফিক আছে, দেখো। হ্যাঁ, এই রাস্তা পুরো চালু রাস্তা, রাতেও গাড়ি চলেছে কম বেশি। তো এই রুটের বেশিরভাগ জায়গা দুজনের নামই জানি না, মোটামুটি পেরিয়ে যাচ্ছি। এটা একবার, ওটা একবার, সেটা একবার। অসাধারণ লাগছে সব পাহাড়ি যে জনপদগুলো। আর এই রাস্তা দেখলাম প্রচন্ড চালু রাস্তা, দোকানপাট সকাল থেকেই সব খুলে গেছে। প্রচন্ড ফাস্ট গতিতে সব গাড়ি চলছে, উপর থেকে নামছে। বগলামুখী ধাম, বুঝলে? বগলামুখী ধাম পেরাচ্ছি। এখানেও বেশ ভিড় হওয়া শুরু হবে মনে হচ্ছে। মন্দিরটা জাস্ট পিছনেই ছিল, হ্যাঁ, মন্দিরটা মেন রাস্তার উপরেই মন্দিরটা। হ্যাঁ, একটা জায়গা থেকে আমরা বাম দিকে কাংড়ার দিকে নিলাম, ডান দিকে জোয়ালমুখী মন্দির যাওয়ার রাস্তা। তো এই চৌরাস্তায় আমরা বাম দিকে নিয়েছি, ঠিকঠাক। এখানে তো পুরো 4 লেন দেখছি, মুখের কাছেই থাকে একটু, তারপরে গেলে আবার রানীতাল জায়গাটার নাম। আচ্ছা, সিমলা কাংড়া রোড। আমরা তো এতক্ষণ ধরে যেটা এসেছিলাম চওড়া রাস্তা ছিল, হ্যাঁ, এবারে তো পুরো হাইওয়ে পেয়ে গেলাম একদম। এটা এনএইচ কত বলছে? NH 503। রানীতাল থেকে কিন্তু প্রপার 4 লেন রাস্তা। হ্যাঁ, কতদূর থাকে এবারে দেখা যাক। হ্যাঁ, থাকবে তো মনে হচ্ছে, টোলও যখন রয়েছে। টোল নিচ্ছে, টোল নেবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো টানেলে ঢুকবে, এটা কি ডাইভারশন আছে এখানটায়? হ্যাঁ, না আমাদেরকে টানেলটা, আমরা তো এদিকে যাব। হ্যাঁ, অন্যদিকে যাচ্ছে দেখছি তো, জিজ্ঞেস করে নিতে হবে। তো একটা টানেলে ঢুকলাম, বুঝলে, ছোট্ট। হ্যাঁ, পাহাড়ের ইস্পার উস্পার। আর ওদিকে তো নতুন টানেল বানানোর কাজ চলছে দেখলাম। তাহলে তো আরো শর্টকাট হয়ে যাবে, বুঝলে, ওই টানেলটা তৈরি হয়ে গেলে। তাহলে কাংড়া শহরে ঢুকে গেলাম আমরা, বুঝলে। হ্যাঁ, কাংড়া শহরটাকে এমনি গাড়িতে থেকেই আমরা দেখে নিচ্ছি। বাম দিকে একটা বাইপাস ছিল, হ্যাঁ। ডান দিকে একটা বাইপাস ছিল, তো বাইপাসটা নিলাম না। কিন্তু কাংড়া শহরটা এমনি একটু হালকা দেখার ইচ্ছা আছে, যানজট একটু বেশি থাকবে, তাও এদিক দিয়ে যাই। সকালে বাজার হাড়ত টাইপের নাকি ফল আছে, এত বড় বড় পেয়ারা দেখলে হলুদ রং হয়েছে পেয়ারাগুলো। একবার টেস্ট করে দেখতে হবে দাদা, বুঝলে। চলো, কোথাও কিনবে তো, কোথাও দেখলে অবশ্যই নেব। তাহলে ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে আবার এপাশে চলে এলাম। হ্যাঁ, কিন্তু এখানকার যে এই যে কাংড়া উপত্যকা বা কাংড়া যে শহর আমরা দেখছি এখন, উপত্যকা তো নিঃসন্দেহে ভালো লাগছিল, কিন্তু কাংড়া শহরটা বড্ড বেশি থেকে ভিড়ে ভর্তি। পরিষ্কার পরিচ্ছন্ন একদম,
ঘুরতে হবে ডান দিকে, ডান দিকে। কাংড়া ছাড়িয়ে ধর্মশালার পথে। হ্যাঁ, শহরাঞ্চলটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, পাইন বাম দিকে পাইন গাছের জঙ্গল। রাস্তার উপর চেপেও রয়েছে কিছু গাছ। আমাদের তো একবার ওখানে চা পানি খাওয়া হয়েছে, কিন্তু আরেকবার চা খেতে ইচ্ছে করছে, একটু টিফিনও করতে হবে আজকে, গাড়িতেই আছে। চলো কোনো জায়গা, ভালো জায়গা দেখে দাঁড়াও, সবাইকে দেখাই, তারপরে আমরাও ওখানে একটু ব্রেকফাস্ট করি। 9টাও তো বাজলো, এবার তো কিছুটা পরিষ্কার হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু কিন্তু ধোঁয়াটে হয়ে আছে ধোঁয়াটে পুরোটা একদম। হ্যাঁ, আমরা প্রায় যে ধর্মশালার জায়গাটা তার ভেতরে এরিয়ার এরিয়ার মধ্যে ঢুকে গেছি। স্নোকেপ মাউন্টেনে দেখাও পেয়ে গেছি পাশেই। একটু ধোঁয়াটে ভাব রয়েছে আজকে, তো সেই জন্য অত পরিষ্কার দেখা যাচ্ছে না। 3 কিলোমিটার তো দেখাচ্ছিল, বুঝলে? 3 কিলোমিটার, তাহলে ঢুকেই পড়েছি। হ্যাঁ, এই দেখো, এই যে ধোলাধার রেঞ্জটা সামনে দেখতে পাচ্ছি দাদা, গোপ্রো নিতে পারছি কিনা আমি জানি না। তোমার এটা পুরো যদি হোয়াইট হয়ে যায়, তুমি এরকম রাস্তার নিচ দিয়ে যাচ্ছ, কেন ইমাজিন, ভেবে দেখো, এটা পুরো সাদা ধোলাধার রেঞ্জ, উপরে অল্প অল্প বরফ পড়ে আছে। এই ধর্মশালা শহরটার ব্যাকগ্রাউন্ডে যে ধোলাধার রেঞ্জ না, যখন পুরো বরফে ঢেকে যায়, তখন এই শহরের যে সৌন্দর্য কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয়, বুঝলে? পুরো শহরের ওই পেছন দিকে যখন পুরো সাদা হোয়াইট ধোলাধার রেঞ্জ, একদম খুব কাছে এই রেঞ্জটা, তো ফলে পরিষ্কার দেখা যায়। ঘর বাড়িগুলো কি সুন্দর সাজানো, এর থেকে তো অসাধারণ লাগছে, অসাধারণ। খালি স্নোটা কম আছে, এটা পুরো হোয়াইট থাকলে ভাই। ঘর বাড়িগুলো দেখো, ব্রিটিশ আমলের কিছু ঘর বাড়ি এদিকে দেখতে পাওয়া যায়। ধর্মশালা তো দূরে মাথার উপরে দেখা যাচ্ছে, বাসটার জন্য অনেকটা আড়াল হয়ে গেছে, থাকে থাকে সাজানো। ধর্মশালা ছোট্ট এই পাহাড়ি শহরটা যেন এক টুকরো তিব্বত। ক্যাফে, মনেস্ট্রি আর রাস্তায় ঘুরে বেড়ানো মানুষজন, সবকিছুতেই একটা আলাদা ভাইবস। এখানে একটু থেমে 1 কাপ গরম কফি আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকা, এই মুহূর্তটাই যেন ট্রিপের আসল ম্যাজিক। এখানকার বাতাসেই যেন শান্তি লুকিয়ে আছে। দূরে দেখা যাচ্ছে ধৌলাধার পর্বতমালা, আর শহরের মধ্যে মিশে আছে পাহাড়ি আর তিব্বতী সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। আমরা এখন এখানে না থেমে আগে চলে যাচ্ছি ম্যাকলয়েডগঞ্জের দিকে। ম্যাকলয়েডগঞ্জ থেকে ফিরে আমরা দেখব এখানকার সব থেকে বিখ্যাত যে ক্রিকেট স্টেডিয়াম আছে ওটা, এবং বাকি সব কিছু দেখে আমরা আবার ধর্মশালা থেকে আগের দিকে রওনা দেব। ধর্মশালা খুব গোছানো শহর হলেও এখানে রাস্তাঘাট প্রায় ন্যারো আর যানজট প্রায় লেগেই থাকে, সুতরাং এখানে সময় নিয়েই ঘুরতে হবে ধর্মশালাকে, কেননা এত বেশি এখানে গাড়ি চলাচল করে, রাস্তায় যানজট প্রায় লেগেই থাকে। ব্যস্ত শহরের অলিগলি ছাড়িয়ে এখন আমরা চলেছি আগে ম্যাকলয়েডগঞ্জের দিকে। দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে, এখন সবে সকাল, তো আমাদের একবার দাঁড়াতে হবে, চা খেতে হবে বা কফি খেতে হবে। দেখো দাদা, একটু দুঃখ লাগবে ঠিকই ধৌলাধার রেঞ্জের এইরকম করুণ দশা দেখে, বাট অন্য সময় এলে না, আমরা দেখো ফেব্রুয়ারিতে এসেছি, বরফ নেই, মানে কি অবস্থা। সেই মার্চ টার্চে এলে তো সব শেষ হয়ে যাবে, আর কিছুই থাকবে, মানে নেড়া পাহাড়টা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, চলে এলাম ম্যাকলয়েডগঞ্জ। তো এটা একটু ঘুরে ফিরে খুব ঠিকলি জায়গা, এটাও কনজেস্টেড এরিয়া।
দোকানপাট কিন্তু বন্ধ এখন, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব একসাথে রয়েছে। আই লাভ ম্যাকলোডগঞ্জ, এটা সব জায়গায় এখানে লেখা আছে। এই ম্যাকলয়েডগঞ্জ ঘুরে আমরা চলে এসেছি। প্রচুর ভিড়, থিকলি পপুলেটেড একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি। দেখো কি সুন্দর, পেছনেরটা পুরো পাইন গাছের জঙ্গল, আর তার সঙ্গে রডোডেন্ডন ফুল ফোটা শুরু হয়ে গেছে। দুটো লাল ফুল ফুটে আছে দেখছি, আগে দেখাচ্ছি। এখান থেকে আমরা কোথায় যাব প্ল্যান করব, এখনও কোনো প্ল্যান করা হয়নি, কেন এবারের পুরো ট্রিপ আমরা আনপ্ল্যানভাবে ঘুরছি হিমাচল প্রদেশকে। যখন যেখানে তখন সেখানে এই টাইপের রাস্তায় গাড়িতে ঘুমিয়ে যাচ্ছি, রান্না করছি, খাচ্ছি, এইরকম চলছে আমাদের দিন যাপন। তো এই রাস্তায় দাঁড়িয়ে গেলাম, একটু ব্রেকফাস্ট করবো, 9:30 বেজে গেছে। জয়িতা এখন ব্রেকফাস্ট বের করবে, তারপরে খেয়ে আবার আগের দিকে যাব আমরা। সুন্দর চারদিকে পাইন গাছ, উপর অব্দি একদম। আর ধৌলাধার রেঞ্জ পেছন দিকে দেখা যাচ্ছিল, এখন আবার আড়াল হয়ে গেছে। আবার যেখানে থামবো দেখাবো। কোলাহলহীন এই শহরে 1-2 দিন কাটিয়ে যেতে ভালোই লাগবে। কিছু গাড়ির পাহাড়ের বাঁকে মিলিয়ে যাওয়া, কিন্তু পথ চলতি মানুষ, তার সঙ্গে আমাদের ছোট্ট ধন্যু, আমি আর জয়দীপদা দুজনে সারা ভারতবর্ষের এরকম অনেক জায়গায় রোড ট্রিপ করি। আমরা রাস্তা দেখি, মানুষ দেখি, জনপদ দেখি, তাতেই মন খুশ হয়ে যায়। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আবার ছুটে যাই কোনো কিছুর নেশায়। দেখো বাইকে করে, স্কুটি করে যাচ্ছে। ম্যাকলয়েডগঞ্জ এক কথায় অনবদ্য, ধর্মশালা অনবদ্য। পুরো পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এখন আমরা দুজনে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের দিকে দেখতে, যেখানে বড় ইন্টারন্যাশনাল ম্যাচও হয়। আর দলাই লামার কি বাড়ি, বাসস্থান না, দলাই লামা মন্দির বলো, যেখানে উনি মনেস্ট্রি আছে। সামনে ধৌলাধার রেঞ্জ, সেই বিখ্যাত ধর্মশালা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দিকে। তো অনেকদিনের ইচ্ছে ছিল আমার, জয়দীপ দা দুজনের, যে এদিকে কখনো হলে স্টেডিয়ামটা দেখে যাব। তোমার এটা দেখাচ্ছে তো। আমরা পৌঁছে গেছি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। এই পেছনে যে দেখতে পাচ্ছেন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম এটা, আর ঠিক উল্টো দিকেই ধৌলাধার রেঞ্জ দেখা যায়। এখন মেঘে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে, আমি দেখাচ্ছি। এই সাইডে ধৌলাধার রেঞ্জ পুরো হোয়াইট থাকে, আমরা দেখেছি ক্রিকেট খেলার সময় যে এইদিকে পুরো সাদা রেঞ্জ। অসাধারণ জায়গা স্টেডিয়ামটা। তো চলেছি স্টেডিয়াম দেখতে। চলেছি, এই যে চলো, টুপিও পরে নিয়েছে। আজকে দুজনে নেমে পড়ো মাঠে। এটা গেস্টদের জন্য অ্যালাউ করা হয়, মানে যারা ভিজিটার্স হ্যাঁ, 30 খেলা টাকা দেখতে আসে না, তা সত্ত্বেও স্টেডিয়ামটা দেখতে পাবে। আসলে স্টেডিয়ামটা দেখতে আসার সৌন্দর্য আলাদা। আজকে তো ধৌলাধার রেঞ্জটা মেঘে ঠেকে গেল, নাহলে এখান থেকে অসাধারণ দেখায় আর কি। মানে ব্যাকগ্রাউন্ডে স্নোপিক মাউন্টেন, মাঝখানে ক্রিকেট খেলা চলছে। আমাদের ইন্ডিয়াতে বোধহয় এটা হাইয়েস্ট অল্টিটিউডের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হবে, তাই তো? একদম একদম। ম্যাকলয়েডগঞ্জ থেকে গিয়ে ঘুরে এলাম, গিয়ে সেখানে তো তারপরে একদম গলির মতো রাস্তা দিয়ে তারপর পালিয়ে এসেছি। সবাই গাড়ি রেখে দিয়ে যায়। এই হচ্ছে গিয়ে ক্যাপাসিটি কম, কিন্তু ক্রিকেট স্টেডিয়ামটা, 4-5টা অসাধারণ গ্রিন কিন্তু ঘাস। এই স্টেডিয়াম দেখা হয়ে গেছে, বাইরে চা খেতে বসছি আমি আর এই যে মহামান্য ভদ্রলোক। এই চা দোকান, একটু বসছি। ধন্যু রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে, এই মুখ দেখা যাচ্ছে একটু। তারপর এখান থেকে আমরা যাব বীর বিল্ডিং এর দিকে, কতটা যেতে পারবো, রাস্তায় ক্যাম্পিং লোকেশন খুঁজবো। তো রান্না আজকে দুপুরে করতে হবে না, আমাদের কাছে খিচুড়ি রান্না আছে কালকের, রাতে রান্না করব। তার জিনিসপত্র হয়তো কিনতে হতে পারে নাকি জয়িতা? দিয়ে দেখি আমরা হিমাচলি মাটন পাই কিনা। মানে অ্যাকচুয়ালি ম্যাকলয়েডগঞ্জ আর ধর্মশালা লাগোয়া, একদম কাছাকাছি দুটো শহর, তো ফলে বিশাল বড় শহর পাহাড়ের গায়ে। আমরা এখন এখান থেকে রওনা দেব বীর বিল্ডিং এর উদ্দেশ্যে। তো এখান থেকে বীর বিল্ডিং দেখাচ্ছে তো 70 কিলোমিটার মতো যেতে হবে। এবারে দেখা যাক
তা জয়দীপ দা, হ্যাঁ ধরমশালা শহর ম্যাকলয়েডগঞ্জকে পেছনে ফেলে আমরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি বীর বিল্ডিং এর দিকে, নতুন গন্তব্যে, নতুন জায়গায়। তো আমরা পালামপুর রোড ধরলাম, বুঝলে? আচ্ছা, তো আগে এই রোড ধরেই থাকবো। এই রাস্তাতে তো আসিও নি, আজকে সকালেও আসিনি, আচ্ছা, এটা তাই আমাদের কাছে নতুন এটা। কিছু একটা পেরাচ্ছে, বুঝতে পারছি না কোনটা এটা। এটা আলাদা রাস্তা, একদমই আলাদা রাস্তা, রাস্তার উপরে দোকান ঘর, চলে যাচ্ছি আমরা। আমাদের ডান দিকে চামুন্ডা ধাম মন্দির। তো এখানে ওই জন্য এখানে জ্যাম লেগে গেছে, অনেকেই যাচ্ছে মন্দির দর্শন করতে, পিছনের গাড়িগুলো আটকে গেছে ওই জন্য। ভাই আবার একটা পাইন ফরেস্টের মধ্যে ঢুকে পড়ছি, দারুণ লাগছে এই দিকটা, বেশ অসাধারণ রাস্তা, আঁকা বাঁকা পথ চলেছে তার নিজের মতো করে। আমরা আবার উপরের দিকে উঠে যাচ্ছি, অনেকটাই উপরে উঠছি। উপরে ওঠা নিচে নামা, এটাই তো পাহাড়ি পথের বৈশিষ্ট্য, নাকি বলো জায়দা? হ্যাঁ, কোন জায়গায় ছিল দাঁত, ওখান থেকে এই লাইন রোডটা কেটে গেছে আর কি আলাদা হয়ে, তারপরেই এই সিনিক পুরো চেঞ্জ। সুন্দর পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি। বীর বিলিং এখনো 50 কিলোমিটার। ভাই একে বেঁকে চলেছে পালমপুরের দিকে, আমার দুজনে যাচ্ছি। আমাদের একটা ব্রেক নিতে হবে, লাঞ্চ ব্রেক। পাইন গাছের জঙ্গল আসছে, আমরা একটা প্রপার জায়গা দেখছি গাড়ি ঠিক মতো পার্ক করে আমাদের এখন লাঞ্চ করব। তারপরে আগে পালমপুর হয়ে বীর বিলিং এগুলোর দিকে যাব। জয়দীপ দা, খিচুড়ি বের করছো? হ্যাঁ, চলো খিচুড়ি খাই, খিচুড়ি আর আচার, এরকম একটা জায়গা, চারদিকটা পাইন ফরেস্ট হয়ে আছে। চলছে খিচুড়ি বাড়ার কাজ, কালকে রাতের বানানো খিচুড়ি, কিন্তু খাচ্ছি কোথায় সেটা দেখুন, আমি উঠিয়ে দেখাচ্ছি। চারদিকে পাইন ফরেস্ট, ঘন জঙ্গল, একটা গাড়ি এসে দাঁড়ালো হুস করে। তাহলে আমরা পালামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি, বুঝলে? বেশ দারুণ জায়গাটা লাগছে, দারুণ দারুণ সাজানো ঘর বাড়ি, কিন্তু যেটা যে একটা হিমাচলি যে ব্যাপারটা আছে না, হ্যাঁ সেটা একটু মনে হয় মিসিং, মানে এদিকের ঘর বাড়িগুলোতে আর কি। এটা ইট কাঠ পাথরের বাড়ি একদম। হ্যাঁ, এখন তো সবই চেঞ্জ হয়ে যাচ্ছে না, Change হয়ে যাচ্ছে। ওই খালি উপরে ছাদটুকুই টিনের, হ্যাঁ। তুমি ইয়ে পাবে। ঘরটা কিন্তু বেশ বড়, বেশ বড়, এবং যথেষ্ট সাজানো গোছানো শহর একটা। আকাশে কিন্তু দাদা মেঘ করেছে, বৃষ্টি বৃষ্টি হবে নাকি আবার? দেখি যদি হয় তো ভালো, আকাশটা ক্লিয়ার হলে হ্যাঁ, তুমি সেই নীল রূপটা দেখতে পাবে কিছুটা হলেও। একদম একদম। তো পালামপুর পেরিয়ে এখন আমরা যাচ্ছি বৈদ্যনাথের দিকে। ওই টেম্পল কি রাস্তার উপরে আসবে? সেটা বলতে পারবো না, চলো গিয়ে দেখবো। আচ্ছা, তো আমরা কিন্তু এরপর থেকেই আমাদেরকে দেখতে হবে লোকেশন, বুঝলে? লোকেশনে তো weather আকাশের টা অবস্থা খুবই খুবই খারাপ। খারাপ, হঠাৎ করে পুরো কালো হয়ে গেছে, আর একটা পাহাড়ও, এই কাছের পাহাড়ও দেখা যাচ্ছে না, বর্ষা নামবে বলেই। তোমার কথা যেন ফলে। হ্যাঁ, কিন্তু তার আগে তো আমাদের ক্যাম্পিং লোকেশন খুঁজতে হবে দাদা। হ্যাঁ, এটা তো একটু ব্যাপার আছে, আর জলের একটু কম আছে, আমাদের জল কালেকশন করতে হবে। তাহলে কি পালমপুর এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আমরা? হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে বীর বিলিং আর 32 কিলোমিটার মতো দেখাচ্ছে, বুঝলে? আচ্ছা, কিন্তু তো যা জনবসতি, ক্যাম্পিং লোকেশন তো দেখতেই পাচ্ছি না আমি একটাও। ওই একটাই দেখতে পাওয়া গেছিল, কিন্তু গাড়ি নামানো যাবে না, সামনেটা ঘেরা আছে। তো আমরা পালমপুর পেরিয়ে এসেছি, ক্যাম্পিং লোকেশন খুঁজে যাচ্ছি ক্যাম্পিং করার জন্য। বাইরে টেন্ট লাগাবো ঠিক করেছি, কিন্তু এখনো সেরকম কোনো জায়গা খুঁজে পাইনি।
এদিকে জনবসতি খুব, তো সুতরাং যদি না পাই তখন গাড়িতেই ঘুমাতে হবে, যেটা আমরা লাস্ট 3-4 দিন ধরে করছি। আমি চাইছিলাম আজকে আমরা বাইরে ক্যাম্পিং করবো, আমার যে পিরামিড টেন্টটা নিয়ে এসেছি সেটা লাগাবো, দেখা যাক, হোপফুলি আগে পাবো, পেলে তখন লাগাবো আর আপনাদের দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমাদের এই অফবিট হিমাচল প্রদেশের বেশ অবিস্মরণীয় জার্নিকে। বৈদ্যনাথ টেম্পল খুবই কনজেস্টেড বাজার এরিয়া, মন্দির এর পাশে মনে হয় মন্দির আছে। হ্যাঁ, মাথার উপরে স্নোকেপ মাউন্টেন, হ্যাঁ, আর এদিকে ভরা বাজার, যেগুলো দেখা যাচ্ছে তারও পেছনে পেছনে রয়েছে, একদম কিন্তু মেঘ করে কুয়াশার আছে। জন্য কিছু হ্যাঁ। দেখা যাচ্ছে না। বেশ সুন্দর মন্দিরের লাগে। কমপ্লেক্স এটা, বুঝলে, লেখা রয়েছে। যারা মন্দির দর্শন করতে আসবেন, এখানে পার্কিং টার্কিং সব রয়েছে সুন্দরভাবে। এই যে এখন রেল লাইন পেরাচ্ছি, ন্যারো গেজের ট্রেন লাইন, পাঠানকোট থেকে যোগিন্দরনগর। এটা চলে, হ্যাঁ। প্যারালালি আছে বোধহয়, তো ওই দিক দিয়ে আছে। হ্যাঁ, দাদা আমরা মান্ডি ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম, বুঝলে? হ্যাঁ, মান্ডি দেখছিলাম ওইখান থেকে না, বৈদ্যনাথ থেকে 78 কিলোমিটার। আচ্ছা, আমি ট্রেন লাইনটাকে ক্রস করছি, দেখছো? দিয়ে এখান থেকে একটু আগে গেলেই বীর চক পাবো, আচ্ছা, ওখান থেকে আমরা, বীর বিল্ডিং এর দিকে নেবো, তাই তো? হ্যাঁ, ওই বীর চক থেকে বীর বিল্ডিং খুব একটা ডিস্টেন্স বেশি নেই, 10 কিলোমিটার মতো হবে, 10 না আচ্ছা। তো 12-14 কিলোমিটার মতো হবে। এই যে এইখান থেকে হচ্ছে গিয়ে বীর বিল্ডিং দেওয়া আছে, বীর 4 কিলোমিটার। বিলিং 18 কিলোমিটার বাম দিকে। হ্যাঁ, তো এদিকেই তাহলে সব এক পরপর পড়বে, বীর, বিলিং, বীর, রাজগন্ধা ভ্যালি। হ্যাঁ, চলো দেখি, কি আছে কি পাই। ওয়েদার তো আমাদের আজকে সাথ দিচ্ছে না। হ্যাঁ, বীর যাওয়ার রাস্তাটা দেখেছো কি সুন্দর, কেন রাস্তা গিয়ে ওই পাহাড়ে লেগে যাচ্ছে, একদম। আর উপর থেকে টিপটিপিয়ে 2-4টা বর্ষাও পড়ছে। দেখা যাক এখন কি হয়। বীর বিল্ডিং, এখানে প্যারাগ্লাইডিং এর জন্য খুব বিখ্যাত না? হ্যাঁ, তো গ্রাম্য রুটটা বেশ ভালো, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এটা তো প্রত্যন্ত গ্রাম অ্যাকচুয়ালি হিমাচল। হিমাচলে, হ্যাঁ। বিলিং থেকে মনে হয় প্যারাগ্লাইডিং করে এসে নিচে বীরে নামে মনে হয়। আমার আইডিয়া নেই, সেটা তুমি ভালো না, জানতে পারবে। বিলিংটা উপরে, আচ্ছা এটুকু আমি জানি। আচ্ছা, ঝরঝরিয়ে বৃষ্টি নেমে পড়লো বলতে বলতে, বুঝলে? তাই এই তো বাহ। পড়ছে। তাহলে তোমার কথা লেগেই গেল লেগেই গেল। আলটিমেটলি। কিন্তু ক্যাম্পিং তো এখনো করে উঠতে পারেনি দাদা, এটা একটা বড় জিনিস। সাইড খুঁজে পাইনি আর কি। তাহলে তো গাড়িতে ঘুমাবো নাকি, হ্যাঁ, হ্যাঁ, তো আর অসুবিধা নেই। কোথায় চলে এলাম? ধীরে ডান দিকে, বিলিং 14 কিলোমিটার ডান দিকে দেখাচ্ছে। বীর থেকে বিলিং মোটামুটি 14 কিলোমিটার। বীর পেরিয়ে এবার বিলিং এর দিকে চলে এলাম। ধলাধার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এটা, বুঝলে? আচ্ছা, রাস্তা কিন্তু ন্যারো রাস্তা একদম, মানে একদম অব্দি ঠিক ছিল। এটা আরো বীর শুরু থেকে বিলিং যাওয়ার যে রাস্তা, ওটা যথেষ্ট ন্যারো আছে ভাই। বীর থেকে বিলিং যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর, সরু রাস্তা হলেও দুদিকে ঘন গাছপালার মধ্যে দিয়ে ছুটে যেতে হবে পুরো রাস্তা। এই জনমানুষ নেই, ঘরবাড়ি নেই। এতক্ষণ যে আমরা একটা কোলাহলের মধ্য দিয়ে আসছিলাম সেটা নেই, গাড়ি ঘোড়া প্রায় নেই, 2-1টা টুরিস্টের গাড়ি হুসাস করে বেরিয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু ক্রমাগত
উপরে উঠেই চলেছে। হ্যাঁ, আর এক পশলা বৃষ্টি হয়ে যেতে হালকা ঠান্ডার ভাবও চলে এসছে বাইরে। আর তার সঙ্গে একটু পরিষ্কারও হয়েছে মেঘ আগের থেকে। আগে তো আরো পুরো ধোঁয়াশা ছিল, পুরো ধোঁয়াশা। আরো উপরে উঠবে। গাড়ি অনেক নেমে আসছে উপর থেকে পরপর। দেখো ভাই, বীর বিলিং, এটা আমি জানি না এটা বীর না বিলিং, অসাধারণ একটা ভিউ। বীর ভ্যালি, এটা বীর ভ্যালি না? অসাধারণ একদম। পৌঁছাইনি এখনো, পুরো চাষ হয়ে আছে। হ্যাঁ, তার মাঝে মাঝে ঘর বাড়ি। ভাই বিলিং আর সামনে 2 কিলোমিটার বাকি আছে। তো আমি জয়দীপদা ক্যাম্পিং লোকেশন খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে একদম পাহাড় জুড়ে একটা জায়গা পেয়েছি। যদি থাকতে পারি একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। ঠান্ডা থাকবে কনকনে, এটা বুঝছি, কিন্তু তা সত্ত্বেও যদি টেন্ট আজকে লাগানো যায় এখানে অসাধারণ হবে। যদি গাড়ি ঢোকানো যায়, দেখছি জায়গাটা, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে জায়গাটা, এই পাথরের ঠিক পেছন দিকে একটা বেশ জায়গা মতো আছে। গাড়ি ঢুকবে কিনা দেখতে হবে। ওরে বাবা, কি দারুণ জায়গা। এই সেই জায়গা, এখানে ক্যাম্পিং তো অসাধারণ হবে, কোনো কথা হবে না। প্যারাগ্লাইডিং চলছে, বিলিং থেকে বীরে যাচ্ছে, এটা দারুণ জায়গা হবে। এই জায়গাতে গাড়িটাকে ঢুকিয়ে যদি আমরা ক্যাম্প করতে পারি, টেন্ট লাগাতে পারি, রাত্রে ঠান্ডা থাকবে, এই শুকনো গাছও চোখের সামনে দেখতে পাচ্ছি। ওরে বাবা, হেভি হবে, হেভি। জয়দা, ফাইনাল ডান। ফাইনাল